সময়টা ছিল ৩০শে নভেম্বর ২০০৩। বেঙ্গালুরুর বাসিন্দা শোভা এবং গিরিশের এঙ্গেজমেন্টের দিন। এঙ্গেজমেন্টের পর বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়, কিন্তু এর মধ্যেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা, যেটা কেউ কল্পনাও করতে পারেনি। সেই পরিবারটি যারা কিছুদিনের মধ্যেই তার ছেলের বিয়ের স্বপ্ন দেখেছিল, অদ্ভুতভাবেই তারা তার ছেলের লাশ পায়, সেটাও আবার এঙ্গেজমেন্টের মাত্র ৪ দিন পর। তবে এখানে প্রশ্নটা হলো, এঙ্গেজমেন্টের ৪ দিন পর তার ছেলের মৃত্যু কিভাবে ঘটল, আর এই হত্যার পিছনে কার হাত ছিল, সে কোথায় লুকিয়েছিল? আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই কেসটি অবশেষে কিভাবে সমাধান হলো। তাহলে চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব আজকে আমরা এই ভিডিও থেকে। এই ঘটনাটি ঘটে যাওয়ার পর সমস্ত বেঙ্গালুরু জুড়ে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। আসলে এই হত্যাকাণ্ডর প্ল্যানটিকে ভীষণই নিখুঁতভাবে সাজানো হয়েছিল। তবে বেঙ্গালুরু পুলিশকে হয়তো ধন্যবাদ জানালে অনেক কম জানানো হবে, কারণ তারা এই জটিল কেসটিকে এত সুন্দরভাবে সমাধান করেছিল, যেটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো শুরুতেই বলবো বন্ধুরা, যদি আপনারা এই ধরনের ক্রাইম স্টোরি পছন্দ করেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন, ভিডিওতে একটি লাইক দিন, আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করুন। তাহলে আসুন এবার আমরা এই ঘটনাটিকে বিস্তারিতভাবে জেনে নিই। ২৭ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বি গিরিশ এবং ২১ বছরের ল গ্র্যাজুয়েট শোভা শঙ্কর নারায়ণন। গিরিশ ২০০৩ সালে ইন্টেল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হন, কিন্তু শোভা তখনও পর্যন্ত BMS কলেজ অফ বেঙ্গালুরুতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। শোভা এবং গিরিশের পরিবার কিন্তু বেঙ্গালুরুরই বাসিন্দা। এই দুটি পরিবারই কিন্তু বিগত ১৫ বছর ধরে একে অপরের পরিচিত। ২০০৩ সালে এই দুটি পরিবার গিরিশ এবং শোভার বিয়ে ঠিক করে। তো সমস্ত কিছু পাকা কথা কমপ্লিট হওয়ার পর অবশেষে ৩০শে নভেম্বর ২০০৩ সালে তাদের এঙ্গেজমেন্ট হয়। ২০০৪ সালে এপ্রিল মাসে কোনো একটি দিন ধার্য করা হয় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার। তো এত পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, বা এমনটাও বলা যেতে পারে যে ঠিকঠাক আছে, এটা দেখানোর একটা ভাব করা হচ্ছিল, কারণ গোপনে একটি গভীর ষড়যন্ত্র দানা বাঁধতে চলেছে, আর এই ষড়যন্ত্রে কিছু খারাপ মানুষ ইনভলভ রয়েছে। তো এঙ্গেজমেন্টের পর একদিন শোভা গিরিশকে ডিনারে নিয়ে যেতে বলে। তো গিরিশ রীতিমতো রাজি হয়ে যায় শোভাকে নিয়ে ডিনারে যেতে। ৩রা ডিসেম্বর ২০০৩ সাল প্রায় সন্ধে নাগাদ গিরিশের অফিস ছুটি হওয়ার পর গিরিশ অফিস থেকে বেরিয়ে সরাসরি শোভার কাছে চলে আসে। শোভা যে লোকেশনে তাকে ডেকেছিল, সেখানে পৌঁছে গিরিশ শোভাকে নিয়ে তার স্কুটারে করে ডিনারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে এই সময়ের মধ্যেই কিন্তু গিরিশ তার বাড়িতে ফোন করে শোভাকে নিয়ে ডিনারে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে, এবং এটাও জানিয়ে দিয়েছে যে তার বাড়ি ফিরতে ফিরতে রাত ১০টা বেজে যেতে পারে। তবে ঘড়ির কাঁটা রাত ১০টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু গিরিশ বাড়িতে ফেরে না। গিরিশের বাড়ির লোক তার ছেলের বাড়িতে ফেরার অপেক্ষায় বসে থাকে। তখনই বেঙ্গালুরুর একটি জনপ্রিয় হসপিটাল মণিপাল থেকে গিরিশের মাতা পিতার কাছে ফোন যায় যে আপনার ছেলে ভীষণই খারাপ অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে। এটা জানার পর গিরিশের বাবা মা তখনই শোভাকে ফোন করে। ওপাশ থেকে শোভা ফোনে গিরিশের মা বাবাকে বলে তারা যখন ডিনার সেরে বাড়ির দিকে ফিরছিল তখনই কিছু গুন্ডা তাদের উপরে হামলা করে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। গিরিশ যখন বাধা দিতে যায় সেই গুন্ডারা খুব মারে গিরিশকে, আর সেই গুন্ডারা এতটাই খারাপভাবে গিরিশের ওপর আক্রমণ চালায় যে গিরিশের অবস্থা ভীষণই সংকটজনক। তো যাই হোক, এরপর গিরিশ এবং শোভা দুজনেরই পরিবারের মানুষজন হসপিটালে পৌঁছে যায়। এদিকে মণিপাল হসপিটালের ডাক্তাররা কিন্তু গিরিশকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু ৪ঠা ডিসেম্বর ২০০৩ সালে সকাল ৮টা বেজে ৫ মিনিটে গিরিশকে মৃত বলে ঘোষণা করে মণিপাল হসপিটালের ডাক্তাররা। অর্থাৎ এঙ্গেজমেন্টের ৪ দিন পর রহস্যজনকভাবে গিরিশ মারা যায়। স্বাভাবিকভাবেই গিরিশের বাবা মা এবং তার পরিবারের জন্য এটি ছিল একটি ভীষণই দুঃখজনক ঘটনা, যেখানে একটি পরিবার বিয়ের তোড়জোড় চালাচ্ছিল, সেখানে সেই পরিবারের হাতেই তুলে দেওয়া হয় তার সেই বিবাহযোগ্য ছেলের লাশ। ছেলের মৃত্যুর পর সেই দিনই অর্থাৎ ৪ঠা ডিসেম্বর ২০০৩ গিরিশের বাবা ভেঙ্কাটেশ সেখানকারই বিবেকনগর পুলিশ স্টেশনে এই কেসের ব্যাপারে একটি এফআইআর করে। এফআইআর দায়ের করার পর পুলিশও তাদের কাজ শুরু করে দেয়। এই কেসের সঙ্গে জড়িত পুলিশের কাছে আপাতত একটি সাক্ষী রয়েছে, আর সে হলো শোভা।
তো সেই মতো পুলিশ সবার প্রথমে শোভার স্টেটমেন্ট নেয়। স্টেটমেন্টে শোভা পুলিশকে জানায় তারা বেঙ্গালুরুর একটি নামকরা রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিল। ডিনার সারার পর তারা বাড়ির দিকে ফিরে আসতে থাকে। ফিরে আসার পথে যখন তারা রিং রোড এয়ার ভিউ পয়েন্ট ক্রস করছিল, তখনই শোভা এয়ার ভিউ পয়েন্টে গিরিশকে দাঁড়ানোর জন্য অনুরোধ করে। আসলে এটি হলো সেই লোকেশন, যেই লোকেশনে দাঁড়িয়ে HAL এয়ারপোর্টের প্লেন ওঠা নামা সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখা যায়। শোভার স্টেটমেন্ট অনুযায়ী তার রিকোয়েস্টে গিরিশ এই জায়গায় তার স্কুটারটি দাঁড় করায় এবং সেখানে দাঁড়িয়ে তারা দুজন মিলে এয়ারপোর্টের প্লেন ওঠানামা দেখতে থাকে। শোভার স্টেটমেন্ট অনুযায়ী সেই সময় নাকি কিছু গুন্ডা তাদের উপর হামলা চালায় এবং লুটপাটের চেষ্টা করে। সেই গুন্ডাদের সামনে একাই গিরিশ রুখে দাঁড়ায় এবং তার মধ্যে একটি গুন্ডা বিরাট একটি রড দিয়ে গিরিশের মাথার বাঁ দিকে গুরুতরভাবে আঘাত করতে থাকে। এরপর গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। মাথার বাঁ দিকে গুরুতর আঘাত নিয়ে কিন্তু গিরিশ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। স্টেটমেন্ট অনুযায়ী শোভা আরও জানায় সেই সময় রাস্তায় পথচারীদের কাছ থেকে শোভা হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। তখনই একটি গাড়ি সেখানে এসে দাঁড়ায় এবং সেই গাড়ি করেই শোভা মণিপাল হসপিটালে গিরিশকে নিয়ে গিয়ে ভর্তি করে। শোভার দেওয়া এই স্টেটমেন্টে পুলিশ কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সন্দেহ প্রকাশ করে না, বা এটাও বলা যেতে পারে শোভাকে সন্দেহ করার মতো কোনো রকম ইঙ্গিত তারা পায় না। আর এমনিতেও রিং রোডের এই লোকেশনটায় লুটপাটের ঘটনা হামেশাই ঘটে থাকে, তাই শোভার দেওয়া এই স্টেটমেন্ট পুলিশেরা বিশ্বাস করে। আর লুটপাটের অ্যাঙ্গেল থেকে কেসটির তদন্ত শুরু করা হয়। বেশ কিছু সপ্তাহ ধরে এই কেসের তদন্ত চালিয়ে যেতে থাকে পুলিশেরা, কিন্তু পুলিশ কোনো রকমভাবেই কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে যে এই ঘটনা ঘটে যাওয়ার মাত্র 4 দিন আগেই গিরিশ এবং শোভার এঙ্গেজমেন্ট হয়েছিল। এই মামলার আরও গভীরে পৌঁছানোর জন্য পুলিশ এবার গিরিশ আর শোভার এঙ্গেজমেন্টের ভিডিওটা ভালোভাবে দেখতে থাকে। এঙ্গেজমেন্টের এই ভিডিওটি দেখতে দেখতে একজন সিনিয়র পুলিশ অফিসার একটি জিনিস নোটিস করে। এই সম্পূর্ণ এঙ্গেজমেন্ট পার্টিতে শোভা কিন্তু একটু মনমরা অবস্থাতেই বসেছিল। দেখে মনে হচ্ছিল যেন এই এঙ্গেজমেন্টে শোভা খুশি নয়। এবার তারা এটাও বুঝতে পারে যে শোভাকে জিজ্ঞাসাবাদ করার সময়, তার স্টেটমেন্ট নেওয়ার সময় শোভার ব্যবহার একটু অন্যরকম মনে হচ্ছে। এই প্রথমবার পুলিশেরা শোভাকে সন্দেহের চোখে দেখতে থাকে। তবুও সন্দেহের তীর শোভার ওপরে ছোড়ার আগে পুলিশ কিন্তু তাদের তদন্ত আরও গভীরতর করতে থাকে। আসলে 2003 সালের আশেপাশে মোবাইল ফোন কিন্তু এতটাও অ্যাভেলেবেল ছিল না, আর সেই সময় যে কোনো কেসে এই কল ডিটেলস বের করার ব্যাপারটা এতটাও প্রচলিত ছিল না। তবুও পুলিশেরা এই কেসটিকে আরও খতিয়ে দেখার জন্য শোভার কল ডিটেলস বের করার পরিকল্পনা করে। শোভার কল ডিটেলস বেরোনোর পর পুলিশেরা একটি জিনিস লক্ষ্য করে, একটি নম্বরে শোভা বারবার কল করত। আর শুধু তাই নয়, 3 ডিসেম্বর 2003-এ শোভা সেই নাম্বারে কমসে কম 73 বার ফোন করেছিল। আর এছাড়া সেদিন বহু মেসেজও করা হয় শোভার ফোন থেকে সেই নাম্বারে। পুলিশেরা জানতে পারে সেই নাম্বারটি ছিল অরুণ বর্মা নামের একজন ব্যক্তির। রীতিমতো পুলিশ এবার অরুণ বর্মার ব্যাপারে আরও তলিয়ে জানার চেষ্টা করে। জানা যায় অরুণ বর্মা সেই BMS কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল, অর্থাৎ সেই কলেজের শোভার থেকে 2 বছরের জুনিয়র ছিল এই অরুণ বর্মা নামের ব্যক্তি। এবার পুলিশ এই BMS কলেজে যায় এবং অরুণ বর্মার ব্যাপারে আরও খুঁটিনাটি ব্যাপার স্যাপার জানতে থাকে। সেই কলেজেরই কিছু স্টুডেন্ট পুলিশকে এটা জানায় যে অরুণ বর্মা এবং শোভার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। এবার কিন্তু পুলিশ সরাসরি অরুণ বর্মাকে কলেজ থেকেই তাদের হেফাজতে নিয়ে নেয়। অরুণ বর্মা পুলিশকে বলে শোভা এবং তার মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক অবশ্যই রয়েছে, কিন্তু এই গিরিশের হত্যাকাণ্ডে তার কোনো রকম হাত নেই। এমনকি অরুণ বর্মা পুলিশকে এটাও বলে যে ঘটনার দিনে নাকি সে বেঙ্গালুরুতে উপস্থিতি ছিল না। পুলিশের হাতে কিন্তু অরুণ বর্মার বিরুদ্ধে খুব বেশি প্রমাণ ছিল না, সেই কারণে জিজ্ঞাসাবাদ করার পর অরুণ বর্মাকে ছেড়ে দেওয়া হয়। তবে গোপনে কিন্তু অরুণ বর্মার ওপরে পুলিশেরা নজরদারি চালিয়ে যায়। এই ট্রিকটি কাজে লাগিয়ে পুলিশের হাতে কিন্তু বিরাট বড় তথ্য উঠে আসে। পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করার পর অরুণ বর্মাকে ছেড়ে দেয়, অরুণ বর্মা কিন্তু পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সরাসরি শোভার সাথে কন্ট্যাক্ট করে। পুলিশের কিন্তু এবার আর বুঝতে বাকি থাকে না যে এই ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো গণ্ডগোল রয়েছে, যেটা
তাদের থেকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এবার শোভার সাথে সম্পর্কিত আরও কিছু লোকজনের সঙ্গে পুলিশ কথাবার্তা বলে, যেমন শোভার বন্ধুবান্ধব এবং তার বিউটিশিয়ান। শোভার বিউটিশিয়ান পুলিশকে জানায় এই এঙ্গেজমেন্টে শোভা কিন্তু একেবারেই খুশি ছিল না। সে তার বিউটিশিয়ানকে বলেছিল, এঙ্গেজমেন্ট যতই হয়ে যাক না কেন, এই বিয়ে আমি কিছুতেই করব না, আর জোর জবরদস্তি যদি আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আমি বিয়ের দিন রাতেই অরুণের সঙ্গে পালিয়ে যাব। শোভা ঘনিষ্ঠ আরও কিছু বন্ধু বান্ধবও ঠিক এই রকমই সাক্ষী দেয় পুলিশের কাছে। ঘটনাটি ঘটেছিল 3রা ডিসেম্বর 2003 সালে। এরপর সময় এসে গিয়েছিল জানুয়ারি 2004। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। তবে শোভা ঘনিষ্ঠ কিছু মানুষজনকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের সন্দেহ কিন্তু শোভার ওপরে গিয়েই বিশেষভাবে আটকে যায়। এবার কিন্তু শোভাকে পুলিশ একটু কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পুলিশের চাপের মুখে পড়ে শোভা কিন্তু পুলিশকে এবার এমন কিছু জানাতে বাধ্য হয় যেটা শোনার পর সকলেই অবাক হয়ে যায়। শোভা আসলে অরুণ বর্মাকে ভীষণ ভালোবাসত এবং মনে প্রাণে সে অরুণ বর্মাকেই বিয়ে করতে চাইত। তবে শোভার পরিবারের লোকজন অরুণ বর্মার সঙ্গে শোভার বিয়ে কিছুতেই দিতে রাজি হচ্ছিল না, বরং শোভার পরিবারের লোকজন গিরিশের সঙ্গেই শোভার বিয়ে দেবে বলে ঠিক করে। শোভা অনেকভাবেই চেষ্টা করে গিরিশের সঙ্গে তার এঙ্গেজমেন্ট এড়ানোর, কিন্তু কোনোভাবেই সে এই এঙ্গেজমেন্ট থেকে বেরিয়ে আসতে পারে না। এঙ্গেজমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর শোভা কিন্তু মনে মনে এটা ধরেই নেয় যে তার বাড়ির লোক জোর করে গিরিশের সঙ্গেই তার বিয়ে দেবে। তাই এই বিয়েটি আটকানোর জন্য শোভা এবার তার বয়ফ্রেন্ড, তার প্রেমিক অরুণ বর্মার সঙ্গে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। অরুণ বর্মা যখন এই বিষয়টি নিয়ে কি করবে কি না করবে ভেবে উঠতে পারে না, তখন সে তার কাজিন ব্রাদার দীনেশ এবং দিনাকরণের থেকে সাহায্য চায়। এবার দীনেশ বিকাশ বর্মার সঙ্গে তার একজন বন্ধু, যার নামও ছিল ভেঙ্কাটেশ, তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আসলে এই ভেঙ্কাটেশ ছিল লোকাল একজন গুন্ডা। পুলিশের খাতায় তার বেশ কিছু কেসও চলছিল। এরপর একদিন শোভা, অরুণ বর্মা, দীনেশ এবং ভেঙ্কটেশ বিএমএস কলেজে সবাই দেখা করে এবং গিরিশকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে। প্রথম 2-1 দিন ভেঙ্কটেশ এবং অরুণ বর্মা মিলে গিরিশের পিছু করতে থাকে। তবে কোনো না কোনো কারণে তারা গিরিশকে মারতে পারে না। গিরিশকে মারার প্ল্যান ফেল হওয়ার পর এবার অরুণ বর্মা গিরিশকে জালে ফাঁসানোর জন্য শোভার সাহায্য নেয়। শোভাকে বলে ডিনারের বাহানায় গিরিশকে ডেকে পাঠাতে। প্ল্যান অনুসারে শোভা এবার ডিনারের বাহানায় গিরিশকে ডেকে পাঠায়। ডিনার সেরে যখন তারা বাড়ির দিকে ফিরবে তখন প্ল্যান অনুসারেই ফ্লাইট টেক অফ এবং ল্যান্ডিং দেখার বাহানায় শোভা গিরিশকে বলে এয়ার ভিউ পয়েন্টে একটু দাঁড়াতে। এই সমস্ত কিছুর ব্যাপারে অজানা গিরিশ সেখানে দাঁড়িয়ে শোভাকে নিয়ে প্লেন ল্যান্ডিং এবং টেক অফ দেখতে থাকে। তার মধ্যেই চুপি চুপি শোভা কিন্তু তার প্রেমিক অর্থাৎ অরুণ বর্মাকে তাদের লোকেশনের কথা জানায়। এরপর অরুণ বর্মা, দিনাকরণ, বিকাশ এবং ভেঙ্কটেশ সেই লোকেশনে পৌঁছে যায়। সেখানে পৌঁছে ভেঙ্কটেশ একটি লোহার রড দিয়ে পেছন থেকে গিরিশের মাথায় আক্রমণ করে। এই আঘাত এতটাই গুরুতর ছিল যে গিরিশ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর অরুণ বর্মা, ভেঙ্কটেশ, দিনাকরণ সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর থেকেই শুরু হয় শোভার নাটক। রাস্তায় চলতে থাকা পথচারীদের থেকে সাহায্য চাওয়া, গিরিশকে হসপিটালে পৌঁছানো পর্যন্ত সমস্তটাই ছিল শোভার একটি নাটক। আর সে পুলিশকে একটি লুটপাটের ঘটনা সাজিয়ে বলতে থাকে। পুলিশি তদন্তে এটাও উঠে আসে শোভা ছিল আসলে একটি মডার্ন চিন্তাধারার মেয়ে। ওয়েস্টার্ন কালচার ছিল তার ভীষণই পছন্দ। আর ওদিকে গিরিশ ছিমছাম সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করত। গিরিশ সাধারণ ছেলে ছিল বলে শোভা তাকে একেবারেই পছন্দ করত না। শোভা মনে মনে ভয় পেত যে গিরিশের সঙ্গে যদি তার বিয়ে হয় তাহলে সাধারণভাবেই তাকে সারা জীবন সংসার জীবনে থাকতে হবে। তাই সে যে কোনো পরিস্থিতিতে গিরিশের সঙ্গে বিয়েটি ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তো যাই হোক, শোভার এই সাক্ষীর পর 25শে জানুয়ারি 2004 সালে শোভার বয়ফ্রেন্ড অরুণ বর্মার কাজিন ব্রাদার দিনাকরণের বন্ধু ভেঙ্কটেশকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর পুলিশ তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে সেই লোহার রডটিকে যেটি দিয়ে গিরিশের উপরে হামলা করা হয়েছিল সেটিকে উদ্ধার করে। এই মামলার শুনানি 25শে ফেব্রুয়ারি 2004 সাল থেকে মায়ো হল কোর্টে শুরু হয়। যদিও কিছুদিনের মধ্যেই এই কেসের শুনানি বন্ধ হয়ে যায় আর সম্পূর্ণ কেসটি চাপা পড়ে যায়। দীনেশের বাবা একাই তার ছেলের এই বিচারের জন্য লড়াই চালিয়ে যেতে থাকে। 2-3 বছর পর্যন্ত কোনো রকম পরিস্থিতি বা কোনো রকম ফলাফল দেখতে পাওয়া যায় না এই কেসে। এরপর 18ই ডিসেম্বর 2007-এ
হার্ট অ্যাটাকের কারণে গিরিশের বাবা মারা যায়। এরপর 19শে ডিসেম্বর 2007 থেকে এই কেসের নিয়মিত শুনানি হতে থাকে, সেটাও আবার ফাস্ট ট্র্যাক কোর্টে। ক্রমাগত 3 বছরের দীর্ঘ শুনানির পর অবশেষে 2010 সালে জুলাই মাসে গিরিশের হত্যার বিরুদ্ধে শোভা, অরুণ বর্মা এবং আরও বাদবাকি দুজনকে আজীবন কারাবাসের আদেশ দেয় এবং এই 4 জনকেই 50-50 হাজার টাকার জরিমানাও করা হয়। সকলেরই জেল হয়। তবে বর্তমান পরিস্থিতি, শোভার যখন 52 মাস জেল খাটা হয়ে যায় তখন সুপ্রিম কোর্ট থেকে তাকে বেল দিয়ে দেওয়া হয়। আপাতত শোভা জামিনে বাইরেই রয়েছে, তবে বাদবাকি 3 জন এখনও জেলবন্দি। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্রাইম স্টোরি। ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি টিপে দিন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।